This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। দেশের টিভি 9 বাংলা ফুল এন্ড ফাইনাল নিয়ে আমি আত্রি আর দীপ আপনাদের সঙ্গে আছি। আর প্রথম যে খবর দীপ আমরা দেব ফুল এন্ড ফাইনালে, সেটা হচ্ছে এই দাগীদের তালিকা কি আছে না। চাকরি চুরির দাগ তৃণমূলে, কান ধরে ওঠবোস করানো হচ্ছে কাউন্সিলরকে। লজ্জায় তমলুকে তৃণমূল কাউন্সিলরের কান ধরে ওঠবোস করে জনগণের কাছে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর। দেখুন, তৃণমূল কংগ্রেসের নাম ছড়াছড়ি রয়েছে, তাদের ঘনিষ্ঠদের, এমনকি বিধায়কের মেয়ের, কাউন্সিলরের নাম পাওয়া গিয়েছে এই দাগীদের তালিকায়। এবার এক কাউন্সিলর তিনি কান ধরে ওঠবোস করছেন, কারণ লজ্জা। তমলুকের কাউন্সিলর তিনি নিজেই ওঠবোস করছেন, বলছেন জনগণের কাছে ক্ষমা চাইছেন। সেই ভিডিও ভাইরালও হয়েছে। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আপনারা দেখলেন সেই ভিডিও, এবং দীপ আমরা দেখছিলাম এই ভিডিওর সঙ্গে সঙ্গে তার যে কথা, তাতে যথেষ্ট কটাক্ষ রয়েছে। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পর মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা। তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আচ্ছা, কনিষ্ক আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কনিষ্ক, কাউন্সিলর তিনি যে কান ধরে ওঠবোস করছেন এবং যে কথা বলছেন যে লজ্জা পেয়েছেন তিনি, সেখানে কটাক্ষ ভরা আছে, আর নিশানায় তো শুভেন্দু অধিকারী। দেখো আত্রি, একদমই শুভেন্দু অধিকারীকে যেমন নিশানা করেছেন, তার পাশাপাশি যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, যে সমস্ত নেতৃত্ব বর্তমান তৃণমূলে যারা রয়েছেন, তারা তখন শুভেন্দু অধিকারী ডায়ে বাঁয়ে থাকতেন বা পেছনে থাকতেন, সেই সমস্ত নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সমস্ত কালো কাণ্ড তারা কিন্তু জানেন, এবং তারাও কোথাও না কোথাও সেই টাকা পয়সার ভাগ নিয়েছেন বলে তিনি অভিযোগ করলেন। এই অভিযোগের বা এই সামগ্রিক পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের নাম কালিমালিপ্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নাম কালিমালিপ্ত হচ্ছে। এই জায়গায় যারা টাকা নিয়েছেন, অন্তত তৃণমূল কংগ্রেসের যেসব নেতৃত্ব টাকা নিয়েছেন, তারা এখনো পর্যন্ত সেই সব সত্য কথা কেন জনগণের সামনে বলছেন না বা দলকে বলছেন না, বা সমস্ত তথ্য যাদের কাছে রয়েছে সেই সমস্ত তথ্য কেন সামনে আনছেন না, এই সমস্ত অভিযোগ তুলে রীতিমতো জনসমক্ষে দলের হয়ে বা সেই সব নেতৃত্ব যারা ঘুষ নিয়েছে, কাটমানি নিয়েছে, এসএসসির এইসব প্যানেল দুর্নীতির কাণ্ডে যাদের নাম জড়িয়েছে, কোথাও না কোথাও শুভেন্দুবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, এখনও তলে তলে কিন্তু যোগাযোগ রয়েছে বলে এমনই একাধিক অভিযোগ তুলেছেন। এই অভিযোগের সঙ্গে সাধারণ মানুষ যাতে তারা তিতিবিরক্ত হচ্ছেন বা কোথাও চাকরিহারা হচ্ছেন, যেসব মানুষজন, তাদের যে রকম ক্ষোভ বিক্ষোভ, এই সামগ্রিক পরিস্থিতির জন্য কিন্তু দলকে বা দলের যেসব নেতৃত্ব যোগ রয়েছে তাদের হয়ে জনসমক্ষে কান ধরে উঠবোস করলেন এবং ক্ষমা চাইলেন। তার পাশাপাশি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তিনি কিন্তু আক্রমণ করলেন। অপরদিকে সমগ্র ঘটনাকে বিজেপি নেতৃত্ব কিন্তু কার্যত পাগলের প্রলাপ হিসেবে তারা দাবি করছেন, কারণ এই কাউন্সিলর বারবার, তুমি জানো কয়েকদিন আগেই তমলুক পৌরসভার পৌরকর প্রায় 2 কোটি টাকার বেশি ছিল, সেই সময় কিন্তু রীতিমতো কান ধরে উঠবোস করেছিলেন বা কান ধরে তিনি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা যথেষ্ট চর্চার বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত এই সমগ্র ঘটনার চর্চা হয়। তমলুক সাংগঠনিককে নিয়ে আলাদাভাবে বৈঠক করেন। এই সমস্ত বিষয় নিয়ে আবারও নতুন করে এই এসএসসির যে প্যানেল দুর্নীতিকাণ্ড, সেখানে দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগ রয়েছে বা নেতৃত্বদের যোগ রয়েছে, এই সমস্ত অভিযোগ কিন্তু তুলেছেন এবং তার সমস্ত তথ্য যেসব নেতৃত্বদের কাছে রয়েছে তারা কেন গোপন করছেন, এতে দল কালিমালিপ্ত হচ্ছে, এই অভিযোগ তুলেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নিজে কান ধরে উঠবোস করলেন এবং সাধারণ মানুষ বা পূর্ব মেদিনীপুরবাসীর কাছে তিনি ক্ষমা স্বীকার করলেন যে যারা বা যে
নেতৃত্বরা যোগ রয়েছে তাদের হয়ে তিনি কিন্তু দলের কাছে বা সাধারণ তুমি সঙ্গে থাকো, আমরা এই ছবিটাই আপনাদের একটু বারবার দেখাই, কারণ এই ছবি মানে বিরল একটা ছবি বলা যায়, কারণ এই দাগিদের নিয়ে যেভাবে মামলা চলছে, একের পর এক মামলা, আজকে এনাফ ইজ এনাফ আদালত পর্যন্ত বলেছে যে আর মামলা নয়, সবকিছু লিমিট থাকে। তারপর দেখুন একজন কাউন্সিলর তৃণমূলের, তিনি কান ধরে ওঠবোস করছেন, বলছেন যে লজ্জার জন্য তিনি কান ধরে ওঠবোস করছেন জনগণের সামনে, কিন্তু তার কথায় লজ্জা কম, কটাক্ষ বেশি এবং নিশানা শুভেন্দু এবং তার অনুগামীরা। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ভিডিও, যেখানে তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি তিনি অন ক্যামেরা কান ধরে উঠবোস করছেন এবং দাবি করছেন যে তিনি জানেন দলের একাংশ তারা এই চাকরি চুরির টাকা নিয়েছে, কাটমানি তারাও খেয়েছে, আর তাই তারা বিজেপি বা শুভেন্দু অধিকারীর বিরোধিতা উঁচু গলায় করতে পারছে না, তার কারণ দাগ দলের মধ্যেই রয়েছে। কিন্তু এই ভিডিও রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় ফেলে দেওয়ার মতন একটা ছবি, যেখানে তৃণমূল কাউন্সিলর তিনি কান ধরে উঠবোস করছেন এবং বলছেন যে শাসক দলের অন্দরেই এমন কিছু নেতা রয়েছে যারা চাকরি চুরির টাকা নিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে, ইডি কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র জীবনকৃষ্ণ সাহাকে যারা চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছে তাদেরও ডাকতে শুরু করেছে। আর সেই আবহেই এই তৃণমূল কাউন্সিলর পার্থসারথী তিনি এবার প্রকাশ্যেই স্বীকার করে নিলেন একরকম যে দলেরই কেউ কেউ চাকরি চুরির টাকা নিয়েছে, আর তাই তিনি লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে, তাই তিনি কান ধরে জনগণের সামনে উঠবোস করে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আরো একবার দেখুন সেই ভিডিও, শুনুন এই কাউন্সিলরের বক্তব্য। পার্থসারথী মাইতি কি বলছেন তিনি অন ক্যামেরা। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আপনারা শুনলেন, আরো একবার শোনালাম আপনাদের, যেখানে তৃণমূল কাউন্সিলর কান ধরে ক্যামেরার সামনে উঠবোস করছেন এবং বলছেন শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে সুর চড়ানো যাচ্ছে না, তার কারণ পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতৃত্বের মধ্যেই কেউ কেউ তারা চাকরি চুরির টাকা নিয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে দলের একাংশের ভূমিকা নিয়ে সরব হলেন কাউন্সিলর। শুভেন্দুর সঙ্গে তলে তলে একাধিক জেলা নেতৃত্ব যোগাযোগ রেখে চলেছে, এমনটাও অভিযোগ করলেন তমলুকের 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। আমি সরাসরি একবার কনিষ্কর কাছে চলে যাব। কনিষ্ক, যেমনটা তুমি একটু আগে বলছিলে যে এই কাউন্সিলরের মানে পার্থসারথী মাইতির অন ক্যামেরা কান ধরে উঠবোস করার অভ্যেসটা এটা প্রথম নয়, পুরনো, এর আগেও তিনি করেছেন এবং তার নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগও রয়েছে। কনিষ্ক, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। অরূপদা, একটা ভিডিও দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি কান ধরে উঠবোস করছেন অন ক্যামেরা এবং করে বলছেন পূর্ব মেদিনীপুরের দলীয় নেতৃত্বের মধ্যেই কেউ কেউ চাকরি চুরির টাকা নিয়েছেন, তাই তারা শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরোধিতা চড়া সুরে করতে পারছে না। কি বলবেন অরূপদা এই ভিডিও দেখার পরে? প্রথম কথা, উনি যদি দায়িত্ব নিয়ে উদ্বোস করেন তাহলে প্রথম প্রশ্ন, উনি কি অন্যায়টা করেছেন বলে আগভাগে স্বীকৃতি দিলেন? উনি নিজে জড়িত বলে কি আগেভাগেই স্বীকারোক্তি দিলেন? কারণ যদি কেউ দুর্নীতি না করে থাকে সে অন্যের দুর্নীতির দায় নেবে কেন? আজকে যদি তিনি বলছেন যে দলীয় নেতৃত্বের মধ্যে যারা টাকা নিয়েছে তারা সামনে আসছে না, তাই তিনি তাদের হয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে কান ধরে উঠবোস করছেন। তো ওনাকে এই আগ বাড়িয়ে ঠিকাটা কে নিতে ইখতিয়ার দিয়েছে? ওনার যদি মনে হয় উনি সিবিআই এর কাছে গেলেন না কেন? তাদের লিস্ট নিয়ে, তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন যে আমাদের দলের কারা কারা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বকে নজরে রাখার নির্দেশ দিয়েছেন। উনি ভোটের আগে এই কথা যখন বলছেন, উনি এতদিন ধরে যখন তদন্ত চলেছে উনি সিবিআই কে তথ্য দিয়ে সহযোগিতা করেননি কেন? উনি ইডির কাছে ইনফরমেশন গুলো পাঠাননি কেন? ওনাকে কেউ বারণ করেছিল পাঠাতে?
বা উনি দলের কাছে লিখিতভাবে রিপোর্ট দিয়েছিলেন? দল ছেড়ে দিন, দলের কথা ছেড়ে দিন, তদন্ত করছে কোর্টের অধীনে ইনভেস্টিগেশন এজেন্সির কাছে কোনো তথ্য দিয়েছেন? আমার তো মনে হচ্ছে ঠাকুরঘরে কি আমি কলা খাইনি, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বারবার একটা বিভীষণ তত্ত্ব তুলে আনছিলেন যে দলেরই কেউ কেউ দলের অন্দরে থেকে তারা ক্ষতি করার চেষ্টা করছে, তমলুকের বৈঠকে তিনি এই কথা দলের অন্দরে এই নিয়ে আলোচনা হয়েছে। আজকে তো দিনের আলোর মতো পরিষ্কার কাদের জন্য বলেছিলেন, গায়ে কাল লেগেছে। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, ঠাকুর ঘরে কে বলতে না বলতেই যদি কেউ নিজে থেকে বলে আমি কলা খাইনি, তাহলে তো খুব স্বাভাবিক সন্দেহটা সেই দিকেই যায়। আমার মনে হয় উনি সিবিআই ইডিকে তথ্য দিন, কলকাতা পুলিশকেও চাইলে তথ্য দিতে পারেন, রাজ্য পুলিশকেও দিতে পারেন, না চাইলে সিবিআই ইডিকে দিন। আর যদি না দেন তাহলে বুঝতে হবে কার সাথে কাদের যোগাযোগ করবেন। এই ভিডিও বা এই তৃণমূল কাউন্সিলরের যে তিনি যে দংশনে বিবেক দংশনে ভুগছেন, তিনি যে প্রকাশ্যে এসে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, এমনিতেই পূর্ব মেদিনীপুর আপনাদের কাছে একটা বিড়ম্বনার জায়গা কখনো কখনো হয়ে উঠেছে, সেই বিড়ম্বনা কি আরো বাড়লো? একেবারেই বাড়লো না, কারণ পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে তো আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের বেতাজ বাদশা শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতির যে লিস্ট বেরিয়েছে 1804-এর, সেই 1804-এর মধ্যে 200 মানুষ পূর্ব মেদিনীপুরের। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর বাঁকুড়া, যে তিনটে জায়গায় শুভেন্দু অধিকারী দ্বন্দ্বমুন্ডের কর্তা ছিলেন, সেখান থেকেই 400 লিস্টে নাম। পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপির পঞ্চায়েতের প্রধান, তার নাম রয়েছে এই নিয়োগ দুর্নীতির লিস্টে। অরুণ হাজরা, চিনু হাজরা, উত্তর কলকাতার নেতা, সকলে তাকে চেনেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে। তিনি টাকা তুলেছিলেন 78 কোটি টাকা। পার্থ চ্যাটার্জির যদি 50 কোটি টাকা বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়, আজও জেল খাচ্ছে। 78 কোটি টাকা তুলেছে যে বিজেপি নেতা, সে কি করে জামিন পেয়ে যায়? এই প্রশ্নগুলো সঙ্গত কারণেই ওঠে। আর এই যে পার্টিকুলার ব্যক্তির কথা বলছেন, ওই ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, হয় উনি নিজে অপরাধ করেছেন, না দিয়ে থাকেন, সবার আগে ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। বেশ অরূপদা, ধন্যবাদ আপনাকে। কিন্তু যে ভিডিও এই মুহূর্তে আপনাদের লাগাতার দেখাচ্ছি, এবার কান ধরে ক্যামেরার সামনে উঠবোস করলেন তৃণমূল কাউন্সিলর, বললেন তিনি বিবেক দংশনে ভুগছেন। তার কারণ পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকজন তৃণমূল নেতা তারা চাকরি চুরির টাকা নিয়েছেন, সেই কারণে তারা শুভেন্দু অধিকারী বা বিজেপির প্রতিবাদ করতে পারছেন না। যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেই। আমরা যেই কানে ধরে উপোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি। ওনাকে আমি বলি যে উনি ওনার মস্তিষ্কর চিকিৎসা করান, ওনার মস্তিষ্ক ঠিক নেই। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেন্স্টে বলতে। আমার বক্তব্য হচ্ছে যে চোর, তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। কি কারণ তা তো আমার সাথে তো শুভেন্দুবাবুর আর যোগাযোগ নেই, যে আর আমি একটাও চাকরি দেইনি। তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে, কিন্তু তারা দেখাবেন না। এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। সেই বিভীষণ তত্ত্বই আরো একবার যেন এই কথার পর উঠে আসছে। আমাদের সঙ্গে কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন। কনিষ্ক, তমলুকের সাংগঠনিক সভায় বা বৈঠকে এই প্রসঙ্গ উঠে এসেছে যে দলের মধ্যে কারা বিভীষণ, আর এই কাউন্সিলরের এই কথার পর তো এই তত্ত্বটাই আরো দৃঢ় হচ্ছে যে এখনো সেই বিভীষণরা আছে। বাছাই পর্ব শেষ হয়। আমরা যাবো কনিষ্কর কাছে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। শতরূপ, এই মুহূর্তে আমরা যে ভিডিও দেখাচ্ছি, তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি অন ক্যামেরা কান ধরে উঠবোস করছেন এবং করতে করতে বলছেন তিনি বিবেক দংশনে ভুগছেন। তার কারণ চাকরি চুরি কারা করেছে দলীয় নেতৃত্বের একাংশ সেটা জানে এবং
তারা চাকরি চুরি একাংশের সঙ্গে জড়িত, সেই কারণে তারা বিজেপি বা শুভেন্দু অধিকারী বিরোধিতা করতে পারছে না। কি বলবো এই ভিডিও দেখার পরে? উনি বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসকে পাবলিক এবার কান ধরে উঠবোস করাবে, ওই জন্য উনি বড় ম্যাচ খেলতে নেওয়ার আগে নিজেই নেট প্র্যাকটিস শুরু করেছেন, উঠবোস করা অভ্যেস করছেন, কেননা এরপরে পাবলিকের কথায় উঠবোস করতে হবে। এবং ওনাকে দেখে যেন তৃণমূলের বড় নেতারাও শিক্ষা নেয় যে সেই দিন আসছে। এটা ওনার জানার ব্যাপার না, গোটা পৃথিবী জানে, গোটা বিশ্বব্রহ্মাণ্ড জানে সরকারি চাকরি সরকার বিক্রি করে, অন্য কেউ বিক্রি করতে পারে না। পশ্চিমবাংলাতেও সরকারি চাকরি বিক্রি হয়েছে, যারা সরকার চালাচ্ছে তারা বিক্রি করছে, কিন্তু দুর্ভাগ্যজনক চুরি প্রমাণিত, কিন্তু চোরেদেরকে সিবিআই ধরলো না, চোরেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ। আরো একবার সেই ভিডিও, পার্থসারথী মাইতি তৃণমূল কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন এবং জনগণের কাছে ক্ষমা চাইলেন। দেখুন সেই ভিডিও আরো একবার। আমরা যেই কানে ধরে উঠবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। কনিষ্ক আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। কনিষ্ক, সেই বিভীষণ তত্ত্বই কি এখানে এখনো পর্যন্ত মানে জল করছে? অন্তত কাউন্সিলরের কথা তো তাই যে শুভেন্দু অধিকারী বা তার ঘনিষ্ঠ যারা এই দলে এখনো আছে তারা সব জেনেও চুপ করে আছে। দেখা মাত্রই পরিষ্কার কথা যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু একটাই বার্তা, অর্থাৎ কাউন্সিলর বারবার যেসব কথাও বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে অন্তত তমলুক সাংগঠনিক বলো, কাঁথি সাংগঠনিক বলো, প্রত্যেকটা জায়গার শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তাদের অন্দরের সঙ্গে কিন্তু যোগাযোগ রয়েছে। অর্থাৎ শুভেন্দুবাবুর অন্দরমহল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের যে কথাবার্তা বা আলাপচারিতা যে রীতিমতো হয়, পার্থসারথীর যে একের পর এক দুর্নীতি নিয়ে সরব হওয়া এই দিকেই কিন্তু ইঙ্গিত করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার ডাঁয়ে বাঁয়ে যারা ছিলেন বা পেছনে যারা থাকতেন তারা কিন্তু সমস্ত দুর্নীতির তথ্য থাকা সত্ত্বেও বলছেন না। তার কারণ কি? সেই শুভেন্দুবাবুর দিকে যে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে, অর্থাৎ সেই অভিযোগের আঙুলটা কোথাও না কোথাও বেঁকিয়ে দিলে নিজের দিকেও আসতে পারে, সেই ভেবেই কিন্তু অর্থাৎ ভবিষ্যৎ চিন্তা করেই কিন্তু সেই তথ্যগুলো জনসমক্ষে আনছেন না, যে কারণে অনুতপ্ত বা তিনি জনসমক্ষে সাধারণ মানুষের কাছে দলের হয়ে ক্ষমা প্রার্থনা করলেন, স্বীকার করলেন। তার কারণ দল পূর্ব মেদিনীপুরের কাছে যেভাবে পর্যদুস্ত হয়েছে বিগত একের পর এক নির্বাচনে, সেই কারণেই কিন্তু যে একের পর এক তার যে বিবেক দংশন হচ্ছে সেই বিষয়টা তুলে ধরার জন্য কিন্তু তিনি সাধারণ জনগণের কাছে এই ক্ষমা প্রার্থনা করছেন। এবং তোমার কাছে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি। রাহুল দা, যে ভিডিও আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, পূর্ব মেদিনীপুরের তৃণমূল কাউন্সিলর কান ধরে ক্যামেরার সামনে উঠবোস করছেন, বলছেন চাকরি চুরির টাকা দলেরই কেউ নিয়েছেন, কিন্তু এবার প্রকাশ্যে মুখ খুলছেন না। কি বলবেন এই ভিডিও দেখার পর? না, প্রচুর লোক তৃণমূলে তো কিছু লোক আছে যাদের অনুশোচনা আছে, যারা অন্ততপক্ষে তৃণমূলটা করেছিল আদর্শের জন্য, তারা এখন হতাশা যে শুধুমাত্র টাকা আর টাকা ছাড়া তৃণমূল কিচ্ছু বোঝে না। আর যে কারণে সেই হতাশা থেকেই এখন সেই সমস্ত লোকেরা মুখ খুলতে শুরু করেছে। এটা তার একটা অভিনব প্রচার বলে আমরা মনে করি। অতএব যেটা এখন আমরা দেখছি, এইরকম তৃণমূলের আরো অনেক লোককে আমরা দেখতে পাবো ভবিষ্যতে, যারা অনুশোচনায় এবং দগ্ধ হয়ে তারা এই জাতীয় প্রতিবাদ নিজেদের বিরুদ্ধে নিজেরাই করছে। বেশ, ধন্যবাদ আপনাকে। বিধানসভায় চাকরিহারারা বিরোধী দলনেতার সঙ্গে দেখা করলেন। গ্রুপ সি আর গ্রুপ ডির অধিকার মঞ্চের সদস্যরা অযোগ্যদের নাম প্রকাশের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান। চাকরিহারা শিক্ষাকর্মীদের পরামর্শ শুভেন্দু অধিকারীর আইনজীবীর খরচ চাঁদা তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন। পরে খবরে নজর রাখবো, ইডির স্ক্যানারে বা জীবন কৃষ্ণের দুর্নীতি চক্রের জড়িতরাও। চাকরি কিনতে ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কে টাকা দিয়েছিলেন, এবার সেই সব প্রার্থীদেরও তলব করছে ইডি। প্রথম দফায় 20 জনকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানবো, কথা বলবো। আমাদের সহকর্মী সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এখনো পর্যন্ত ইডি কি মনে করছে কতজন চাকরির প্রার্থী জীবন কৃষ্ণ সাহাকে টাকা দিয়েছিল এবং কতজনকে ডাকা হতে পারে, তদন্ত কোন পথে এগোবে?
দেখো দীপ, ইডির তদন্ত এখনো পর্যন্ত যতদূর এগিয়েছে, এই নবম, দশম, একাদশ, দ্বাদশ যে দুর্নীতি মামলা, সেই মামলায় তারা এখনো পর্যন্ত তাদের বক্তব্য যে প্রায় শতাধিক যারা চাকরি প্রার্থী তারা টাকা দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহাকে, এবং সেই কারণে আগামী সপ্তাহ থেকে যারা টাকা দিয়েছিলেন সেরকমই যারা চাকরি প্রার্থী তাদেরকে এক এক করে তলব করা হচ্ছে। প্রথম দফায় আগামী সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে 20 জনকে তলব করা হয়েছে। তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে বয়ান নেওয়া হবে। মূলত বয়ান নেওয়া হবে এই মর্মেই যে তারা কার মারফত জীবন সাহাকে টাকা দিয়েছিলেন, তারা কি নিজেরাই টাকা দিয়েছিলেন নাকি জীবন সাহার কোনো এজেন্ট টাকা নিয়েছিল, নিয়ে থাকলে কোন পদ্ধতিতে, নগদে নেওয়া হয়েছিল না চেকে নেওয়া হয়েছিল না কোন পদ্ধতিতে টাকা দেওয়া হয়েছিল, এবং কিভাবে সেই টাকা একবারে প্রথম ধাপেই দেওয়া হয়েছিল নাকি পরবর্তী ধাপে দেওয়া হয়েছিল। তার কারণ ইতিমধ্যেই সিবিআইয়ের যে চার্জশিট তাতে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকের ক্ষেত্রে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট দিতে হয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে, এবং কোনোটা তিনি সরাসরি নিয়েছিলেন, কোনোটা তার এক এজেন্ট মারফত নিয়েছিলেন। এবং তদন্তে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে শেখ আলী ইমাম, যে মূল এজেন্ট এই জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে, সেই সমস্ত ব্যবস্থাটা করে দিয়েছিল জীবনকৃষ্ণ সাহাকে, এবং জীবনকৃষ্ণ সাহার সঙ্গে প্রসন্ন রায়ের পরিচয় এবং দুর্নীতিতে যারা হচ্ছে তাদের সঙ্গে পরিচয় করেছিল। ফলে টাকা কিভাবে, কাদের মারফত, কোথায় কোথায় গিয়েছে তা জানতেই বুঝতে পেরেছি। সুজয়, অনেক ধন্যবাদ। আরো একটা আপডেট জানাই আপনাদের। নিয়োগ দুর্নীতিতে এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে জীবনকৃষ্ণের গাড়ির চালক। ম্যারাথন জিজ্ঞাসাবাদে বয়ান রেকর্ড করা হয়েছে চালকের। চাকরি বিক্রির টাকায় বেনামে বহু সম্পত্তি কিনেছেন জীবনকৃষ্ণ। আগেই আপনাদের দেখিয়েছি, সেখানে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কেউ বাদ যায়নি। আর আজ ইডি এটাও মনে করছে চালকের নামেও দুর্নীতির টাকায় রাশি রাশি জমি কিনেছেন ধৃত তৃণমূল বিধায়ক, এমনটাই মনে করছে কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে তথ্য তালাশে গতকাল সিজে কমপ্লেক্সে তলবও করা হয় জীবনকৃষ্ণের গাড়ির চালককে। আর প্রথম নোটিশেই হাজিরা দেন চালক। এবার এসএসসির দাগি তালিকায় কলেজ অধ্যক্ষের স্ত্রীর নাম থাকার জন্য বিতর্ক তৈরি হয়েছে। বর্ধমানের হাট গোবিন্দপুর কলেজের অধ্যক্ষের স্ত্রী সুমনা মল্লিকের নাম এসএসসির দাগির তালিকায় আছে। অভিযোগ, সামনে আসতেই বিড়ম্বনায় অধ্যক্ষ ক্যামেরার সামনে আসতে তিনি নারাজ, আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। তবে অধ্যক্ষের স্ত্রীর নাম দাগি শিক্ষকের তালিকায় থাকায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ তৃণমূল ছাত্র পরিষদের। কলেজের সম্মান নষ্ট হয়েছে এই দাবি করছে টিএমসিপি। দেখুন, আমার আইনের উপর ভরসা আছে, তো সে কি ক্যান্ডিডেট সেটা আমার আপনার কারণে তার আর আপনাদের সামনে বলবো না। আইনের দ্বারস্থ, আইনের ভরসা আছে। কলেজের অধ্যক্ষের স্ত্রী হিসেবে সেটা যে ওনারই স্ত্রী এমনও কোনো তথ্য কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নেই। তো এই জায়গায় সম্পূর্ণ আইনি বিষয়, প্রক্রিয়া এবং বিচার সাপেক্ষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা অবশ্যই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, আমরা আশা করি না। যদি এই ধরনের স্ক্যাম সত্যি হয় তাহলে সেই জায়গায় আমরা অবশ্যই ছাত্র সমাজ এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আশা করব যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না হয়। প্রিন্সিপাল কলেজের ধারক বাহক মানে শিক্ষাক্ষেত্রের, তো তার ক্ষেত্রে যদি এই স্ক্যান্ডেল হয় সেটা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এসএসসির দাগি অযোগ্যদের একাংশের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। আদালত না বলা সত্ত্বেও কিসের ভিত্তিতে দাগি, এই প্রশ্ন তুলে হাইকোর্টে দাগি পরীক্ষার্থীদের একাংশ তারা মামলা রুজু করে। সেই মামলা খারিজ করে কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি। সব কিছুর একটা লিমিট থাকে, এনাফ ইজ এনাফ। যে তালিকা প্রকাশিত হলো অমনি কোর্টে চলে এলেন। এসএসসির তালিকার উপরে হস্তক্ষেপ করার মতন মামলা এটি নয়। লিস্ট বেরোনো পর্যন্ত কেন অপেক্ষা করলেন, এই সব প্রশ্ন তুলে ভর্ৎসনা বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে যে খবরে নজর রাখবো, আর একটা ভিডিও দেখাবো আপনাদের। গণেশ পুজোর ভাসানে মদ্যপ মেয়র পরিষদের দাদাগিরি দেখাবো সেই ছবিটা। শিলিগুড়িতে নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ালেন পুরসভা তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। আগে ভিডিওটা দেখুন, বাকি তথ্য তারপরে বলছি।
হট করে মারি দিচ্ছে বুবাদা থাপ্পড় মারছে শোনো 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 থাপ্পড় মারছে কিনা আমার ব্যাপার তোমার কথা আমরা শুনবো তোমার আমরা শুনবো তুমি কেন গালাগালি করবা কে গালি দিছে তুমি পাগল গালি কে দিছে বলে তুমি এতে এবার থাকবে না কেন গালি কে দিছে তুমি আগে গালি কে গা হাতে যাও দেখি গা হাত দিবার শোনো ভুল করতেছো ওটা তুমি কেন করো তুই কে হ্যাঁ তখন হবে না দাঁড়াও কে হ্যাঁ করো হট করে মারি দিচ্ছে বুবাদা থাপ্পড় মারছে শোনো 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 থাপ্পড় মারছে কিনা আমার ব্যাপার তোমার কথা আমরা শুনবো তোমার আমরা শুনবো আমার বরকে মারলো এখানে কেন দোকান পূজা করবো এখানে 2-3 অবধি এখানে 2-3 অবধি আমার এখানে কেন মারা হলো তাহলে আগে আমার কেন মারা হলো রাজ্যের দুই প্রান্তে তৃণমূলের দুই কাউন্সিলরের কীর্তি দেখালাম আপনাদের। খানিকক্ষণ আগেই দেখাচ্ছিলাম পূর্ব মেদিনীপুরে, সেখানে তৃণমূল কাউন্সিলর কান ধরে উঠবোস করছেন। আর এবার দেখালাম আরেক তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত গণেশ পুজোর বিসর্জনে কার্যত মত্ত অবস্থায় নিজেরই দলের কর্মীদের সঙ্গে বিবাদে জড়ালেন, মারধরও করেছেন, এমনটা অভিযোগ উঠেছে। দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জানবো। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। প্রসেনজিৎ, যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত তার সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতন অবস্থাও নেই, গালাগাল করছেন, মারধর করছেন, অভিযোগ তুলছেন তৃণমূলেরই কর্মীরা। কি ঘটেছে, দল এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা গত রবিবার রাতের গণেশ পূজার ভাসানকে কেন্দ্র করে গন্ডগোল। যাদের সাথে গন্ডগোল তারাও তৃণমূল কর্মী। তাদের স্পষ্ট অভিযোগ গভীর রাতে মদ্যপ অবস্থায় কাউন্সিলর এবং মেয়র পরিষদ এই ঘটনা ঘটিয়েছেন। ঘটনার ঠিক দুদিনের মাথায় আজকে দলের তরফে মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে জানান এই ঘটনার জেরে শ্রাবণী দত্তকে মেয়র পরিষদের পদ থেকে ছাঁটাই করা হচ্ছে। যদিও শ্রাবণী নিজে জানাচ্ছেন যারা এই গন্ডগোলে ছিলেন তারা বহিরাগত এবং তারাই উল্টে তাকে মারধর করেন এবং তাকে তার গাড়িকে ভাঙচুর করা হয় এবং তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। দীপ, ধন্যবাদ প্রসেনজিৎ। আরও একবার সেই ভিডিওটা দেখাবো দর্শকদের, যেখানে মেয়র পরিষদ শ্রাবণী দত্ত তিনি গণেশ পুজোর বিসর্জনে কার্যত মত্ত অবস্থায় দলীয় কর্মীদেরই হুমকি দিচ্ছেন, এমনকি মারধরও করেছেন, এই অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। গত রবিবারের এই ভিডিও, আর আজ শ্রাবণী দত্তকে দল ছাঁটাই করে দিয়েছে। আমি দলের কর্মী হিসাবে এখনো নিজেকে মনে করি। আমি কোনো নেত্রী না, আমি কর্মী। আমি মমতা ব্যানার্জির সৈনিক, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে দল জয়েন করেছিলাম। কিছু আক্ষেপ না, আমি শুধু একটাই চেয়েছিলাম যে পুরোটা খতিয়ে দেখাও, পুরো ব্যাপারটা খতিয়ে দেখাও। ওখানে অনেক বহিরাগতরা ছিল তো। পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের নির্দেশে এটা করেছে। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। বিধানসভা থেকে এই মুহূর্তে বেরোচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি বিধায়করা স্লোগান তুলতে তুলতে বাইরে আসছেন। বিধানসভায় বিশেষ অধিবেশনের জন্য বিধানসভা বসছে, আর সেখানে এই মুহূর্তে বেরিয়ে আসার ছবি দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কদের। এই মুহূর্তে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, আবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দু অধিকারী সাসপেন্ড হয়েছেন। সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পুড়ানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। এবং তৃণমূল পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল। मिनिस्टर ब्रात्य बसु, उन्होंने भाषण में कल यहाँ एक इलीगल स्ट्रक्चर को लेकर उन्होंने बताया, उन्होंने क्लियर बताया हाउस में आर्मी राजनीति से प्रेरित होकर कल टीएमसी का वो इलीगल स्ट्रक्चर को तोड़ा, बीजेपी का स्टैम्प लगा दिया आर्मी का ऊपर। दूसरा, उन्होंने बांग्लादेश में आर्मी का जो क्यू हुआ था उसका साथ कल का इंसिडेंट का कंपेयर भी किया। ये नहीं हो सकता, इंडियन आर्मी को बांग्लादेश का सामरिक क्यू का साथ, ये सब। और सेना बाहिनी ममता बनर्जी को देखकर भाग रहा था। ये सब बात जब बताया था, मैं स्पीकर को बताया, जो सेना हमारी शान है, मान है, हमारी सम्मान है, आप एक्सपांड कीजिए। उन्होंने तो मेरा बात नहीं सुना। उसका बाद मैं और मेरा जो साथी बीजेपी एमएलए था, सब लोग इंडियन आर्मी जिंदाबाद, भारतीय सेना जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद नारा हम लोग लगाए। उसका बाद अरूप विश्वास उनको आकर बताया, ये जो सस्पेंशन का जो प्रोसेस होता है, एक प्रस्ताव लाना पड़ता है, उसका बाद पारित होना पड़ता है, डिवीजन की जरूरत होता है। लेकिन अरूप विश्वास उनको बता दिया, सस्पेंड कर दो एलओपी को, वो तुरंत सस्पेंड कर दिया। मेरा साथी एमएलए लोग बताया, सस्पेंड कर दिया। हम लोग मार्शल का साथ हाथापाई क्यों करें, सब लोग बाहर आ जाओ, हम लोग वॉकआउट करके आ गया है। और मुझे तो अंदर रहने का स्कोप नहीं है, सस्पेंड भी किया। ये मार्शल लोग नौकरी करता है, इसका साथ मारपीट करने का मेरा काम नहीं है। लेकिन आई एम ए प्राउड इंडियन, देश की सेना के लिए बीजेपी का विरोधी अपोजिशन लीडर को, बंगाल का अपोजिशन लीडर को सस्पेंड किया। विरोधी दलों ने तो शुभेंदु जिंदाबाद, भारत माता की, भारत माता की। पाकिस्ताনের দালাল তৃণমূল হটাও, পাকিস্তানের দালাল তৃণমূল হটাও। আটকে দিয়েছে কলকাতা পুলিশ, ভারতীয় সেনার ট্রাক আটকে দিয়েছে কলকাতা পুলিশ। বিরোধী দলনেতাকে বহিষ্কার করলো বিধানসভা থেকে। ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছিল, পার্থ বসু প্রতিবাদ করেছিল। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। পার্থ বসুর বক্তৃতা শুনুন আপনি,
আপনাদের চ্যানেল, আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল কি বলছে? বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ স্ট্রাকচার ভেঙেছে। ওরা বৈধ বলছে, ওটা অবৈধ বলছে। বাংলাদেশে যে সামরিক কূপ হয়েছিল কালকে সেই রকম সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। তৃণমূল হায় হায়, পাকিস্তানের দালাল তৃণমূল হায় হায়, ইন্ডিয়ান আর্মি লহ প্রণাম, ইন্ডিয়ান আর্মি লহ প্রণাম, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, রাষ্ট্রবাদ জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, জাতীয়তাবোধ জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ, ভারতীয় সেনা জিন্দাবাদ। দেশের সেনার অপমান, দেশের সেনার অপমান, দেশের সেনার অপমান, দেশের সেনার অপমান। আমি খুশি ভারতীয়, আমি আজকে আমার সেনাবাহিনীর জন্য সাসপেন্ড হয়েছে। কলকাতা পুলিশ ট্রাক আটকে দিয়েছে এবং ব্লকে ব্লকে প্রতিবাদ। কলকাতা পুলিশ সৌরভ গুহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আমরা শুনছিলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, আবার তাকে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার অন্দরে ঠিক কি হয়েছিল? কথা বলবো সৌরভ ঘোষ সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে আজকের জন্য এবং শুভেন্দু অধিকারী বাইরে এসে যেটা দাবি করলেন ভারতীয় সেনার হয়ে স্লোগান দেওয়াতেই তাকে সাসপেন্ড করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ ব্রাত্য বসু তিনি বিধানসভায় তার বক্তব্য পেশ করছিলেন। সেই সময় শুভেন্দু অধিকারী ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দু অধিকারীকে আজকের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার। বিজেপি এবং বিজেপির অন্যান্য বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান চলছিল এবং সেনার কে নিয়ে তিনি স্লোগান দেন। আপনারা জানেন মেয়র রোডে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান, কারণ তৃণমূলের মঞ্চ বাধা ছিল, সেটা খুলছিল সেনা। সেই খবর শোনা মাত্রই চলে যান তিনি। আর তারপর তিনি নিশানা করেন বিজেপিকে, যে বিজেপি সেনাকে ব্যবহার করছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে। আর প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বিধানসভার ভেতরে, অধিবেশনের ভেতরে কি হলো? আবার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী, কি হয়েছিল? দেখো, আজকে বাংলা ভাষার ওপরে যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের ওপরে আক্রমণ নিয়ে বিধানসভায় আলোচনা চলছিল এবং সেখানে বক্তৃতা করছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেই বক্তৃতা চলাকালীন বক্তৃতার একেবারে শেষ লগ্নে ব্রাত্য বসু গতকাল সেনাবাহিনী যে মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ ছিল সেই মঞ্চ খুলে দেওয়ার ঘটনার সঙ্গে 1971 সালের 25শে মার্চ বাংলাদেশে যেভাবে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল সেই ঘটনার তুলনা টানেন এবং সেই সময় বিজেপির বেঞ্চের তরফ থেকে শুভেন্দু অধিকারী তিনি প্রতিবাদ জানান এবং তিনি বারংবার বলেন যে এইটা এভাবে তুলনা করা যায় না এবং তারপরই ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ এই স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী এবং তারপরই দেখা যায় যে অরূপ বিশ্বাস তিনি বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছান, তিনি কিছু একটা বলেন এবং তারপরই স্পিকার জানান যে শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলনেতাকে আজকের জন্য বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর বক্তব্য যে অতীতেও তিনি দুর্গাপুজোর জন্য কথা বলতে গিয়ে সাসপেন্ড হয়েছিলেন, আজকে ভারতীয় সেনাবাহিনীর জন্য কথা বলতে গিয়ে তিনি সাসপেন্ড হলেন, তার জন্য তাদের কিচ্ছু এসে যায় না। এবং তোমায় বলে রাখি যে গতকালের যে ঘটনা সেই রেশ কিন্তু আজকেও বিধানসভায় কখনো কখনো উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছিল, কিন্তু ব্রাত্য বসু যেভাবে আক্রমণ করলেন সেই আক্রমণকে ধরে নিয়েই বিজেপির তরফ থেকে পাল্টা নিশানা করা হলো রাজ্য সরকারকে। তার কারণ গতকালও
আমরা দেখেছি যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার সঙ্গে তুলনা করেছিলেন যে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে সেনাবাহিনীর, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই তারপরেই কিন্তু দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা সুর চড়ান এবং ব্রাত্য বসু সেই কথা বলেন, এবং এরপর দেখা যায় যে শুভেন্দু অধিকারীরা তারা প্রতিবাদ জানান, এবং এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাসপেন্ডের কথা জানান শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ বিধানসভার অন্দরে যখন ভাষা নিয়ে আলোচনা চলছিল সেটা গোটাটা গড়িয়ে গেল গতকালের সেনাবাহিনীর যে মঞ্চ খোলা এবং তার সঙ্গে বাংলাদেশ আর্মির ঘটনাকে তুলনা করার পর স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে এবং বিধানসভা বিরোধী দল তারা তার বিরোধিতা করে, এবং তারপরে দেখা যায় যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ড করেন। একেবারে আপনারা শুনছিলেন যে কি হয়েছে বিধানসভার অন্দরে, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, কারণ ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে। মূলত এই প্রসঙ্গকে সামনে রেখে, ইস্যুকে সামনে রেখে বিধানসভার বিশেষ অধিবেশন বসানো হয়েছে, আর সেটা নিয়ে আলোচনা চলছিল। আর তার মধ্যেই এই 1971-এর ঘটনার প্রসঙ্গ চলে আসে মেয়ো রোডের প্রসঙ্গকে কেন্দ্র করে। মেয়ো রোডে গতকাল সেনা যখন মঞ্চ খুলে দেয় তৃণমূল কংগ্রেসের, মুখ্যমন্ত্রী ছুটে যান এবং তিনি বারবার অভিযোগ করতে থাকেন যে বিজেপির কথা মতো সেনা চলছে, বিজেপি অপব্যবহার করছে সেনার, রাজনৈতিক উদ্দেশ্য আছে। এবং এই বিষয়ের আঁচ, অর্থাৎ গতকালের আঁচ আপনারা যেমন দেখলেন যে রাজপথে পড়েছে সেনা ভার্সেস পুলিশের যে কনভয়, পুলিশের সিপির, কলকাতার সিপির যে গাড়ির ঠিক সামনে সেনার ট্রাক চলে এসেছিল। এই ঘটনায় তীব্র একটা বিতর্ক আলোচনা শুরু হলো, সেটাই কিন্তু বিধানসভার ভেতরে দেখা গেল তার আগের দিনের ঘটনার আঁচ পড়েছে। অর্থাৎ রাজপথেও যেমন আঁচ পড়লো, বিধানসভার ভেতরেও সেই আঁচ। আর তার দরুনই শুভেন্দু অধিকারী সাসপেন্ড হয়েছেন বলে আমরা জানতে পারছি। শুভেন্দু অধিকারী তিনি কি বললেন, আজকে কি অভিযোগ করলেন, আরো একবার শোনাই আপনাদের। আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি, এবং এখানে যারা আছে পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল, পাকিস্তানের দালাল। আজকে বিধানসভায় বাঙালি ভাবাবেগকে কেন্দ্র করে তুলকালাম বেঁধে গিয়েছে। তৃণমূল বিজেপির মধ্যে চরম বাদানুবাদ। বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দাগেন ফরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলার সঙ্গে 1971-এর তুলনা টানেন ব্রাত্য বসু। বাংলাদেশে পাক বাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা টানা হয়, পাল্টা সেনার হয়ে স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী, এবং তারপর বিধানসভা থেকে তাকে সাসপেন্ড করা হয়। আজকের জন্য তাকে স্পিকার সাসপেন্ড করেছেন। সেনাবাহিনী তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলার পরেই ভাষা সংঘাত চরমে। আজ থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মেয়ো রোডের পরিবর্তে ডোরিনা ক্রসিংয়ে ভাষা মঞ্চ তৈরি তৃণমূল কংগ্রেসের। দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত ব্লকে ব্লকে প্রতিবাদের ডাক দিয়েছে রাজ্যের শাসক দল। মানুষকে বিবেকে চিন্তা করে বলুন যে বাংলার মাটিকে কেন অসম্মান করছে, বাংলার মাটিকে কেন অসম্মান করছে। ডোরিনা ক্রসিং থেকে আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যে ভাষা মঞ্চ তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতৃত্ব আজকে থাকবেন এবং কিভাবে প্রতিবাদ জানাবেন, তার এখনো পর্যন্ত কি কি কর্মসূচি রয়েছে জানতে চাইব। বয়স্কদের যারা আছেন আমার থেকে তাদেরকে আমি গত সোমবার অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে সেনার তরফে গান্ধী মূর্তি পাদদেশে যে তৃণমূলের বাংলা ভাষা অসম্মান এবং বাঙালিদের হেনস্থানি যে মঞ্চ তৈরি করা হয়েছিল, এবং গত আগস্ট মাসের শুরু থেকে যে আন্দোলন তারা শুরু করেছিল গান্ধী মূর্তি পাদদেশে, সেই মঞ্চ এসে ভেঙে দেয় এবং সেই মঞ্চ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর আজকে ডোরিনা ক্রসিংয়ে তারা মঞ্চ তৈরি করেছে এবং সেখানে আইএনটিটিইউসির নেতৃত্বে, আইএনটিটিইউসির রাজ্য নেতৃত্বে তারা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছে, যেখানে পশ্চিমবঙ্গের যিনি আইএনটিটিইউসির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন তৃণমূলের সহসভাপতি।
সায়ন্ত, তোমাকে খানিক বিরত করছি। এই মুহূর্তে আরো একবার সরাসরি বিধানসভার সামনে আমাদের নজর রাখতেই হবে। সেখানে এই মুহূর্তে কংগ্রেস তারা বিক্ষোভ দেখাচ্ছে, দেখুন সেই ছবি সরাসরি। এই মুহূর্তে বিধানসভার সামনে থেকে ছবি দেখাচ্ছি আপনাদের, কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে বিধানসভার সামনে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। বিধানসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা, পুলিশ তাদের আটক করে প্রিজন ভ্যানে তুলছে, সেই ছবি দেখাচ্ছি সরাসরি। রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে, রাকেশ সিংয়ের গ্রেপ্তারি দাবিতে বিধানসভার সামনে বিক্ষোভ কংগ্রেসের। কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কংগ্রেস কর্মী সমর্থকদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের। অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে সেখানে রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপি সমর্থকরা তারা আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে। রাকেশ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে আজ বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। বিধান ভবনে হামলার প্রতিবাদে পথে কংগ্রেস। রাকেশ সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিধান ভবনে কেন আক্রমণ করা হয়েছে এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। কথা বলবো আমাদের সহকর্মী প্রদীপ্ত ঘটনাস্থলেই রয়েছেন। প্রদীপ্ত, কি চলছে এই মুহূর্তে সেখানে? দেখো, এই মুহূর্তে রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবিতে আচমকাই কংগ্রেসের কর্মীরা তারা বিধানসভায় বিক্ষোভ দেখাতে আসেন এবং তারপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের বিরাট বাহিনী তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করছি এবং পুলিশ অপদার্থ চিফ মিনিস্টার যিনি হোম মিনিস্টারও আছেন উনি অপদার্থ। বেশ কয়েকজন যুব কংগ্রেসের কর্মীকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেল এবং বাকি দেখো যে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে এবং মূলত দাবি যে রাকেশ সিং যেভাবে প্রদেশ কংগ্রেস অফিসে হামলা চালিয়েছিলেন, তাদের পতাকাকে পুড়িয়েছিলেন, তার সেই রাকেশ সিংকে এখনো কেন ছেড়ে রাখা হয়েছে তার প্রতিবাদ জানাতেই আজকে এই প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে তারা বিক্ষোভ দেখাতে আসেন বিধানসভার গেটে এবং তারপরে দেখা যায় যে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি এবং রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবি তারা করতে এসেছিলেন এবং আচমকাই বিধানসভার গেটে তারা বিক্ষোভ করেন এবং তাদের হাতে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর যে বক্তব্য সেই দেখো ভোট চুরিরও পোস্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিধানসভার গেটে এসে বিক্ষোভ দেখান এবং পুলিশ তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন, যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের সঙ্গে। আমাদের সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং দেখাচ্ছেন একদিকে যেখানে কংগ্রেসের বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি দেখাচ্ছি এর আগে যে ঘটনাকে কেন্দ্র করে আজকের এই বিক্ষোভ, মানে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে সেখানে রাকেশ সিং এর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা তারা হামলা চালিয়েছে। এই অভিযোগে আজ কংগ্রেস সমর্থকরা, তারা প্রদেশ কংগ্রেসের যুব সমর্থকরা তারা আজকে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছে। কি বলছেন তারা সরাসরি কথা বলবো। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ এক এক করে কংগ্রেসের কর্মী সমর্থকদের কার্যত চ্যাংদোলা করে ভ্যানে তুলছে। দেখো তার কারণ এখানে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তে তুমি দেখতে পারবে বিধানসভার গেটের সামনের যে চিত্রটা, প্রচুর পুলিশের কর্মী তারা রয়েছেন এবং এখানে যে কয়েকজন প্রদেশ কংগ্রেসের কর্মীরা এসেছিলেন, যুব কংগ্রেসের কর্মীরা এসেছিলেন, আর তাদেরকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। একজন মহিলা কর্মী, কিসের বিক্ষোভ, কিসের জন্য আপনারা এসেছিলেন? বিধানসভা চলার সময় প্রশাসনিক ব্যর্থতা পুরো দেশকে দেখানোর জন্য, যে ইন্টারভিউ দিতে পারছে একজন দুষ্কৃতকারী, সে বলতে পারছে দলীয় পতাকা সে কেন ছিঁড়েছে, অথচ তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারছে না, সংবাদ মাধ্যম তাকে ধরে ফেলতে পারছে। সুতরাং এই যে গণতন্ত্রের অবস্খলন, আজকে দলীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো কাণ্ড ঘটানোর পরে তাদেরকে বলা হয় যে সে নাকি দুষ্কৃতকারী নয়, তার ছেলেকে ধরা যাচ্ছে, তার মেয়েকে ধরা যাচ্ছে, তার ফোনে ফোন করে দেখুন তাকে ট্রেস করা যাচ্ছে, কিন্তু পুলিশ সেটা ট্রেস করতে পারছে না। এই যে ক্ষমতার অপব্যবহার এবং
অ্যাবসলিউটলি গণতান্ত্রিক পদস্খলন, এটার বিরুদ্ধে আজকে আমাদের। আর রাকেশ সিং তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পাচ্ছেন, আর তার ফেসবুক লাইভ হচ্ছে, অথচ তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না। এর প্রতিবাদ জানাতেই আইনসভা, রাজ্যের যে আইনসভা তার সামনে এসে আর তারা বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য যে পুলিশের এই ভূমিকাতেই স্পষ্ট যে গণতন্ত্র কিভাবে ভুলুণ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমার সহকর্মী অর্ঘ্য যে ছবিটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ যে কলকাতা পুলিশের বিভিন্ন পদস্থ আধিকারিক, দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তারা এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তার কারণ কয়েক মিনিট আগে যুব কংগ্রেসের তরফ থেকে 30-35 জন কর্মী তারা এখানে আচমকাই বিক্ষোভ দেখাতে আসেন এবং মূলত তাদের দুটো দাবি ছিল। একদিকে তাদের হাতে যেমনভাবে দেখা গিয়েছে যে রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে, অন্যদিকে রাহুল গান্ধী যে অভিযোগ বারংবার তুলছেন ভোট চুরি, সেই সংক্রান্ত পোস্টার কিন্তু তাদের দেখা গিয়েছে। এবং বিধানসভার যে গেট, যেহেতু অধিবেশন চলছে, খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা কঠোর রাখা হয়েছে এবং তার কিছুক্ষণ আগেও শুভেন্দু অধিকারীরা তারা এখানে বিক্ষোভ করছিলেন। আর তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়, তার কারণ কংগ্রেসের যে কয়েকজন কর্মীরা এখানে এসে বিক্ষোভ করছিলেন তাদের সকলকেই আটক করা হয়েছে এবং আটক করে তাদেরকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এবং মিনিট কয়েকের বিক্ষোভের জন্য এই যে চত্বর, এই চত্বরে কিন্তু গাড়ির গতি স্লোত হয়ে যায় এবং সেই যানজট কাটানোর এই মুহূর্তে চেষ্টা করছেন কলকাতা পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন, তারা সেই রাস্তাটাকে অন্তত ফাঁকা করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রদীপ্ত, আপাতত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদের দেখাচ্ছি, একদিকে বিধানসভার সামনে ছবিটা দেখাচ্ছিলাম যেখানে কংগ্রেসের যুবকর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে। তার পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদের, শুভেন্দু অধিকারী তিনি গতকাল রাকেশ সিং এর বাড়িতে যান, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সেই ছবিও দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী গতকাল কি বলেছিলেন শোনাই একবার আপনাদের। রাকেশের বিরুদ্ধে কেস করেছেন কারণ রাকেশ অন ক্যামেরা ছিল, পারলে অ্যারেস্ট করবেন, পারলে জেল খাটাবেন, রাকেশও যদি পারে লিগ্যাল ব্যাটেল করে বেরিয়ে আসবে। তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে মারধর করা, এবং ওর ছেলে ওখানে স্পটে ছিল না, আপনি কোথাও ক্যামেরাতে দেখাতে পারবেন না, তাকে নিয়ে গিয়ে সেম কেসে ট্যাগ করে দেওয়া, এটা কি? এটা পুলিশ না রেজিস্টার্ড গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে, মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া, এই সব ছোট ছোট বাচ্চাকে মারধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউয়েন্সি থেকে। হাউস ওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে, বাচ্চা মেয়েটার পা মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH